যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে যে জ্বালানির সংকট তৈরি হচ্ছে তার প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে বাংলাদেশেও। এমন পরিস্থিতিতে দেশে তেল গ্যাসের মজুদ নিয়ে উৎকণ্ঠার কোনো কারণ রয়েছে কি? এ নিয়ে আজকের সংবাদ বিশ্লেষণ রয়েছে। আমি আব্দুল্লাহ আল হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মহিউদ্দিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এই যে ইরানের সঙ্গে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ চলছে, এটার প্রভাব তো এখন বর্তমানে বাংলাদেশের জ্বালানি তো সারা বিশ্ব শুদ্ধে আসলে পড়েছে। বর্তমানে দেশে গ্যাসের মজুদ নিয়ে কি আসলে উদ্বেগের কোনো কারণ রয়েছে? এবং যদি বলতেন যে বর্তমানে পরিস্থিতিটা কেমন, আমদানি মজুদ সব কিছুর পরিস্থিতি। জি, আপনি যেটা বলছিলেন, দেখেন এই যুদ্ধ পরিস্থিতি আসলে সারা বিশ্বকেই এক ধরনের জ্বালানি সংকটের মধ্যে ফেলে দিয়েছে। কারণ এখানে এই যুদ্ধের মধ্যে দিয়ে কয়েকটি বড় ঘটনা ঘটেছে জ্বালানি খাতে। একটি হচ্ছে যে ইরানের হামলার কারণে কাতারের যে আপনার এলএনজি যে প্রোডাকশন, সেটা ওরা অফ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। সৌদি আরবের সবচেয়ে বড় যে রিফাইনারি শোধনাগার, তারা এটি বন্ধ করে দিয়েছে, যার ফলে জ্বালানি তেলের সরবরাহ কমেছে বাজারে। একই সঙ্গে ইরানের পাশে যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বের জ্বালানির প্রায় 20% এই প্রণালী দিয়ে হচ্ছে যে সরবরাহ করা হয়। সেই প্রণালীটি পুরোপুরি বন্ধ আছে এখন, যার ফলে জাহাজ বেরোতে পারছে না। তো এই যে সংকট, মানে পৃথিবী জুড়ে বিভিন্ন দেশ এখন হচ্ছে জ্বালানি খুঁজতেছে। তো সেই একই সংকটের মধ্যে আমরাও কিছুটা পড়েছি, যেহেতু আমাদেরকে আমদানি করতে হয়। আপনি জানেন আমাদের জ্বালানি তেলের প্রায় 100% আমদানি করতে হয়। গ্যাসের ক্ষেত্রে আমরা যদি বলি, প্রায় আমাদের যে দৈনিক চাহিদা তার 30 থেকে 35% আমাদেরকে আমদানি করে মেটাতে হয়। তো স্বাভাবিকভাবে আমাদেরও আমদানি হচ্ছে যে একটু ব্যাহত হচ্ছে। আমরা যে গ্যাসটা এই মাসে, মানে মার্চ মাসে আমাদের যে চাহিদা, সেই জন্য যে কয়টি জাহাজ আসার কথা ছিল সেগুলো হয়তো আমরা সবগুলো পাবো না। কারণ ইতিমধ্যে কাতারের 2টো জাহাজ আসার কথা 18 তারিখের পরে, সেই 2টো জাহাজ অনিশ্চিত। কারণ কাতারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারা ওইভাবে রেসপন্স করছে না। তাতে মনে হচ্ছে যে হয়তো এই 2টি জাহাজ পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে শেষের দিকে গিয়ে, মানে আগামী হয়তো কিছুদিন আমরা ধরা হচ্ছে ঈদের ছুটি যে 17 তারিখ থেকে শুরু হচ্ছে, 17-18 পর্যন্ত হয়তো গ্যাসের সরবরাহ ধরে রাখা যাবে। এখন যে হারে দেওয়া হচ্ছে, কিছুটা কমানো হয়েছে ইতিমধ্যে। আপনি জানেন গতকালই সরকার রেশনিং চালু করেছে, কিছু সরবরাহ কমিয়েছে। তার মধ্যে দিয়ে হয়তো 17-18 পর্যন্ত সার্ভিসটা, তারপরে যদি গ্যাস না আসে তাহলে আমাদের সংকটটা আরেকটু বেড়ে যেতে পারে। আপনি সভার কথা বলছিলেন যে গতকাল জ্বালানি সংকট মোকাবেলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, তাদের উপস্থিতিতে স্টেক হোল্ডারদের নিয়ে একটি বৈঠক হয়েছে। সেখানে কি নিয়ে আলোচনা হয়েছে? স্টেক হোল্ডার মানে এখানে আসলে মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের যে সরকারি সংস্থা পিডিবি, যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, মানে বিদ্যুতের মূল সংস্থা যেটিকে বলা হয়, গ্যাসের যে মূল সংস্থা পেট্রোবাংলা, বা জ্বালানি তেল সরবরাহের যে মূল সংস্থা বিপিসি, তাদের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছেন। মানে মোটামুটি শীর্ষ কর্মকর্তারা ছিলেন, জ্বালানি বিভাগের এবং বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনেই ছিলেন। তারা আসলে আলোচনা করেছেন এই যে সংকট, যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সংকট, সেটা তারা মূল্যায়ন করেছেন, পর্যালোচনা করেছেন। আমাদের মজুদ পরিস্থিতি কি আছে, কি সামনে আসতে পারে, এবং আমাদের যে চাহিদা তাহলে কতটা গ্যাপ হতে পারে, সংকট কী হবে, তো সেই সংকটটা মোকাবেলায় কি করা যেতে পারে সেগুলো নিয়ে তারা আলোচনা করেছেন। তো সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। তারা বলেছেন যে তারা বিকল্প উৎস থেকে, মানে যেটা আমাদের মানে নির্দিষ্ট যে উৎসব যেসব ছিল, যাদের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী চুক্তি করা বা টেন্ডারের মাধ্যমে স্বল্পমেয়াদী চুক্তি হয়েছে, তাদের পাশাপাশি বাহিরে আরও কি নতুন উৎস খোঁজা যায় যেখান থেকে আমরা জ্বালানি তেল বা হচ্ছে যে গ্যাস, বিশেষ করে গ্যাস এলএনজি আনতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আর বিশেষ করে এই যে পরিস্থিতি, এই যে সংকটময় পরিস্থিতি, এটি মোকাবেলার জন্য জ্বালানির সাশ্রয়ের বিষয়ে তারা জোর দিয়েছেন যে আসলে আমরা যদি সাশ্রয় করতে না পারি যে সময়টার মধ্যে, তাহলে পরিস্থিতি যাতে আরও বেশি সংকটময় না হয়, সেটার জন্য সবাইকে সাশ্রয় করতে হবে। সাশ্রয়ের জন্য তারা বেশ কিছু নির্দেশনা দিয়েছে। যেহেতু যুদ্ধের বিষয়টিও আসলে অনিশ্চিত, কতদিন ধরে চলবে এটি এবং এটার প্রভাব কতদিন পড়তে পারে। আচ্ছা, আমরা গ্যাসের কথা বললাম, একটু তেলের কথা বলি। যেটা হিসেব আছে যে পরিসংখ্যান বলছে যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে যত জ্বালানি তেল সরবরাহ করে তার 75% ডিজেল। তো এরকম যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ডিজেলের পাশাপাশি অকটেন, ফার্নেস তেল, এগুলো সরবরাহ কেমন এখন দেশে? গ্যাসের যে সংকটটা আমরা বলছিলাম যে অলরেডি সরবরাহ কমেছে, জ্বালানি তেলের ক্ষেত্রে কিন্তু আমরা ওই রকম সংকটে এখনও নেই। আমাদের যে তেলের যে মজুদ, আমাদের তেলের আমরা 2 ধরনের তেল বিদেশ থেকে আমদানি করি, বিভিন্ন দেশ থেকে। একটা হচ্ছে ক্রুড অয়েল, মানে অপরিশোধিত জ্বালানি, যেটা এখানে আমাদের যে রিফাইনারি আছে চট্টগ্রামে, রিফাইনারিতে রিফাইন করার পরে অন্যান্য তেল পাওয়া যায়। তো সেটি যদিও আমাদের চাহিদার 20%, আপাতত অপরিশোধিত যে জ্বালানি তেল সেটি আমদানি বন্ধ আছে হরমুজ প্রণালীর কারণে, এবং আমরা সৌদি আরব এবং আরব আমিরাতের যে পরিস্থিতি তার কারণে। কিন্তু বাকি যে জ্বালানি তেল সেগুলো আমাদের আসছে, কিন্তু
টাইমলি আসছে না। ধরেন যে জাহাজটি হয়তো 6 তারিখে আসার কথা, সেই জাহাজটি এখন বলছে তারা হয়তো 10 তারিখে আসবে, বা যে জাহাজটি 8 তারিখে আসার কথা তারাও হয়তো বলছে যে আমরা 10 তারিখ বা 11 তারিখ হতে পারে, এরকম একটু পিছিয়ে যাচ্ছে এই যুদ্ধ পরিস্থিতির কারণে। কিন্তু তেল এখনও আছে। আপনি ডিজেলের কথা যেটা বলছিলেন, ডিজেলের এখন পর্যন্ত যে মজুদ আমাদের কাছে আছে আমরা জানি সেইটাই প্রায় 14 দিনের মজুদ আছে। আর পেট্রোল অকটেনের ক্ষেত্রে হয়তো ওইভাবে যদি মজুদ বলি, পেট্রোলের এখনও 16, 17, 18 দিনের আছে, অকটেনের 30 দিন আছে, কিন্তু পেট্রোল অকটেনের ক্ষেত্রে এটি আসলে অত সমস্যা হওয়ার কথা না, কারণ পেট্রোল অকটেন আমদানির পাশাপাশি আমাদের এখানে উৎপাদন হয়। পেট্রোল মোটামুটি বলা যায় যে শতভাগই আমাদের উৎপাদন হয়, অকটেন আমরা কিছুটা আমদানি করি। যেগুলো পেট্রোল এবং অকটেন নিয়ে আপাতত ওইরকম দুশ্চিন্তার কিছু নেই। ডিজেল নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে, কিন্তু সেটিও সরকার বলছে যে হারে জাহাজ আসছে, কয়েকদিন দেরি হলো, জাহাজ যদি এভাবে আসতে থাকে তাহলে হয়তো এটার অসুবিধা হবে না। কারণ জুন পর্যন্ত আসলে আমাদের জ্বালানি তেল কেনা আছে মানে হচ্ছে যে আমাদের ক্রয়াদেশ দেয়া আছে, সেগুলো জাস্ট ঠিকঠাক আসতে পারলেই হবে, তাহলে আমাদের জ্বালানি তেলের সংকট হবে না। আচ্ছা, আপনি বলছিলেন যে গতকালের সভায় বলা হচ্ছে যে সাশ্রয়ী হতে, মানে আর কি কি মানে সেখানে পরামর্শ দেয়া হয়েছে? ওনারা যেটি করেছেন, পরে নির্দেশনা আকারে এটি পাঠিয়েছেন গণমাধ্যমের কাছেও, বিজ্ঞপ্তি জারি করেছেন। বিদ্যুৎ বিভাগের যত সংস্থা আছে, জ্বালানি বিভাগের সংস্থাগুলো, তারাও এটি প্রচার করছেন মানুষদের মধ্যে, বিশেষ করে মানুষকে সচেতন করা। ওনারা কয়েকটা নির্দেশনা দিয়েছেন। প্রথমত ওনারা বলেছেন যেহেতু রোজা চলছে, সামনে ঈদ, তো সেটি সামনে রেখে আলোকসজ্জার একটা ব্যাপার থেকে ওনারা আলোকসজ্জা পরিহার করতে বলেছেন। মানে এই পরিস্থিতিতে আসলে কোনো ধরনের আলোকসজ্জা, যে কোনো ধরনের আলোকসজ্জা, সেটি আপনি নানান উৎসবে হতে পারে, এই শপিং মলে হতে পারে, এই আলোকসজ্জা পরিহার করা, এটি তারা আহ্বান জানিয়েছেন। তারা আরেকটি অনুরোধ করেছেন, ব্যক্তিগত গাড়ি যারা ব্যবহার করেন যদি পারা যায় আপাতত ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে যে গণপরিবহন আছে সেগুলো ব্যবহার করা, তাহলে হয়তো কি জ্বালানি তেল সাশ্রয় হবে। বিদ্যুতের ক্ষেত্রে একই রকম, আপনার যদি কিছুটা লোডশেডিং হয়, যেহেতু গ্যাসের সরবরাহ কমেছে, তেলের একটা সংকট আছে, এই পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন কমতে পারে, সেক্ষেত্রে কিছুটা লোডশেডিং হতে পারে। যদি সেই লোডশেডিং হয় সেটি মেনে নেওয়া, কারণ এইটুকু ত্যাগ হয়তো সবাইকে স্বীকার করতে হবে, যেহেতু এটা একটা যুদ্ধ পরিস্থিতি। আসলে এটা মানে এই আমাদের যে সরকার যারা মাত্র ক্ষমতায় আসলেন তাদের এখানে কোনো হাত নেই, এটা আসলে দূরবর্তী যুদ্ধ, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধটা চলছে, কিন্তু আমাদের জ্বালানির যেহেতু উৎস ওখানে, যার ফলে আমরা এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এই সময় মানুষকে সচেতন হতে হবে, যত কম ব্যবহার করে পারা যায় জ্বালানি, তাহলে যেটা হবে যে আমাদের যে মজুদ আছে বা আমাদের যে সরবরাহ আসছে তাটা বেশি দিন ধরে এই সরবরাহটা অব্যাহত থাকবে। আপনার সরকারের কথা শুনলাম, বিশেষজ্ঞরা কি কিছু বলছেন, মানে এমন পরিস্থিতি মোকাবেলায় কি কি করা যেতে পারে? বিশেষজ্ঞরা যেটা বলছেন সেখানেও আসলে তারা দুটো বিষয়ে জোর দিয়েছেন, যে এই ধরনের পরিস্থিতি তারা যেটা বলছেন সরকারি যে উদ্যোগ নিয়েছে এগুলো সব ঠিকঠাক আছে, এগুলি খুবই ভালো উদ্যোগ, এটাই আসলে এবারে খুব একটা বিকল্প এখন নাই। তারা দুটো বিষয়ে জোর দেন, একটা হচ্ছে যে আপনার সাশ্রয় করা, মানে সাশ্রয় করতেই হবে এখন এই পরিস্থিতিতে। এটা শুধু আমরা না, অন্যান্য দেশ যারা আসলে জ্বালানি আমদানি করে, আমরা লাস্ট যে খবর জানি সেটা চীন, জাপান, ভারত, পাকিস্তান, তারা সবাই কিন্তু গ্যাসের সরবরাহ কমিয়ে রেশনিং করছে, কারণ তারা জানে যে এটা যুদ্ধ পরিস্থিতি, এই সময় এটা করতেই হবে। তো প্লাস ব্যবহারেও সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানাচ্ছে। তবে আমাদের এখানে তাই করেছে সাশ্রয় এটা করতেই হবে। আর দ্বিতীয় হচ্ছে বিকল্প উৎস খুঁজে বের করে সরবরাহ নিশ্চিত করা, মানে গ্যাস আমাদের লাগবেই, জ্বালানি তেল আমাদের লাগবেই। তো আমরা যদি হচ্ছে যে এখন যেই বাজারে যাচ্ছি বা যেই বাজার থেকে আমাদের যারা সরবরাহকারী আছে তারা যদি দিতে না পারে, নতুন সরবরাহকারী খুঁজে বের করা। হ্যাঁ, এটা প্রতিযোগিতামূলক, বাজারে আমাদের চেয়ে অনেক বড় বড় ক্রেতা এখন আছে, জাপান এখানে আছে, চীনের মতো দেশ আছে, ইউরোপের দেশগুলি আছে, তো তাদের সঙ্গে প্রতিযোগিতা করেই আমাদেরকে আনতে হবে। যদিও দামটা অনেক বেশি, দামটা হু হু করে বাড়ছে। আমি বলি 1 তারিখে বিশ্ববাজারে ডিজেলের যে দাম ছিল, 3 তারিখে মানে মাত্র 2 দিনের ব্যবধানে সেখানে $50 বেড়ে গেছে ডিজেলের দাম। তবে যদি এলএনজির কথা বলেন, সেটাও $10 থেকে $25 হয়ে গেছে মাত্র 2 দিনের ব্যবধানে, এবং এটা প্রতিদিন বাড়ছে, আজকে আরও বেড়ে গেছে। তো এটা প্রতিদিন বাড়ছে, আমাদেরকে হয়তো বেশি দাম দিয়ে কিনতে হবে, কিন্তু তারপরে হলেও সরবরাহ কিন্তু ধরে রাখতে হবে, এটা কিনতে হবে এবং এই উৎস খুঁজে বের করতে হবে। এই ধরনের পরিস্থিতিতে এটার যে চূড়ান্ত ফলাফল কিংবা প্রভাব, এটা তো আসলে ভোক্তাদের উপরে পড়ে। যেমন যদি বিদ্যুতের ঘাটতি হয়, উৎপাদনে ঘাটতি হয়, সেটার মানে ভুক্তভোগী তো আসলে সাধারণ জনগণ কিংবা যারা গাড়ি চালান তাদের ভুক্তভোগী, মানে এরকম ভুক্তভোগী আসলে সারা দেশ জুড়ে সবাই বলা চলে। মানে ভোক্তাদের প্রতি আপনার পরামর্শ কি, কিংবা আমাদের আসলে করণীয় কি? ভোক্তাদের প্রতি পরামর্শ হচ্ছে, আমি মনে করি আমরা যারা ভোক্তা বা এই জ্বালানির ব্যবহার করে, আমাদেরকে পরিস্থিতিটা বুঝতে হবে। প্রথমত যেহেতু এটা আমি আবারও বলি, যেটা আমি শুরুতেও বলেছি, এটা যুদ্ধ পরিস্থিতি, এবং এই যুদ্ধ কতদিন চলবে, কোথায় গিয়ে ঠেকবে বা কখন শেষ হবে আমরা কেউ জানি না। তো যদি এটা যেহেতু অনিশ্চিত, তার মানে আমাদের এই সরবরাহ আরও হয়তো অনেক দিন ধরে অনিশ্চিত থাকবে।
সংকট দীর্ঘায়িত হতে পারে। তাতে করে আমাদের হয়তো সাময়িক অসুবিধা হতে পারে, বিভিন্ন রকম অসুবিধা, হয়তো যেটা আমরা বলছিলাম লোডশেডিং কিছুটা হতে পারে, সেটা সরকার যদিও বলছে এটা সহনীয় মাত্রায় থাকবে, মানে খুব বেশি হবে না। বিশেষ করে যেহেতু এখন পবিত্র রমজান মাস, বারবার বলা হয়েছে যে ইফতার থেকে তারাবি এবং সাহারির সময় কোনো ধরনের লোডশেডিং হবে না, এটি সরকার নিশ্চিত করবে। বাকি সময় কিছুটা হতে পারে, সেটা ভোক্তাদেরকে বা আমাদের দেশের মানুষকে এটা মেনে নিতে হবে। আর জ্বালানির ব্যাপারে একটা এই ধরনের পরিস্থিতিতে যেটা হয়, আমরা যেটা গত 2 দিন ধরে দেখছি, মানুষের মধ্যে এক ধরনের এটা একটা প্যানিক বাইং, এটা একটা প্রবণতা কাজ করে যে নিজে বেশি কিনে মজুত করা, এটা কিন্তু ঘটছে। আমরা দেখেছি গত 3 দিনের কথা যদি আপনাকে বলি, দিনে নর্মালি 12 থেকে 12,500 টন ডিজেল বিক্রি হয়। তো সেই হিসেবে 3 দিনে আসলে 36,000 টন ডিজেল বিক্রি হওয়ার কথা, কিন্তু বিক্রি হয়েছে 75,000 টন। তার মানে অনেকে কিনছে। আরও একটা খবর আসছে যে হয়তো সীমান্ত এলাকা, যেহেতু পাশের দেশে, এটা অবশ্য বিভিন্ন সময় আমরা সারা বছরই শুনি, এখন এটা বেশি হারে আসছে, ওখানে ডিজেলের দামটা আমাদের চেয়ে বেশি, যে কারণে এখান থেকে ডিজেল কিনে ওই পারে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করে। তো সরকার এগুলোও ব্যবস্থা নিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছে, বর্ডার গার্ডকে বলেছে যাতে সীমান্তে পাহারা বসাতে যাতে না পারে। এবং একই সঙ্গে সরকারকে আসলে বাজারও মনিটরিং করতে হবে, যাতে এই যে মানুষ যে বেশি কিনে মজুত করা, এটা নিয়ে যেটা মানুষকে আসলে সচেতনতা, আমি মনে করি মানুষের এটা না করা, এতে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা এখনও বড় ধরনের কোনো সংকটে পড়ি নাই। এবং জ্বালানি তেলের ক্ষেত্রে বিশেষ করে আজকেও আমি যতটুকু জানি, বিভিন্ন পেট্রোল পাম্পে মানুষ লাইন দিয়ে তেল কিনছে। এটির আসলে দরকার নেই, আমাদের তেল এখনও আছে, আমাদের তেল ফুরিয়ে যায়নি, ঠিক আছে? বরং এটা বাড়তি চাপ তৈরি করবে সরকারের উপর বা মজুতের উপর। আরেকটা ব্যাপার কাজ করতে পারে যে পেট্রোল পাম্পগুলোর, কারণ এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু তেলের দাম বিশ্ববাজারে বাড়ছে, আমাদের এখানে প্রতি মাসে একবার তেলের দাম সমন্বয় হয়। তো সবাই জানে যে হয়তো আগামী মাসে গিয়ে তেলের দামটা আমাদের এখানে যখন সমন্বয় হবে, অ্যাডজাস্ট হবে, তখন হয়তো বেড়ে যাবে। তো সেক্ষেত্রে ব্যবসায়ীদের একটা প্রবণতা কাজ করতে পারে তেল মজুত করে রাখা। এখন তারা কম দামে কিনবে, কিন্তু পেট্রোল পাম্প থেকে তেল না দিয়ে বড় অংশ মজুত করে রাখবে। এটি যাতে করতে না পারে, এটাও সরকারকে আসলে নজরদারি করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ, আন্তর্জাতিক সহ নানা বিষয়ের সংবাদ বিশ্লেষণ নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।